হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি বাড়িতে আয়। ফোন রেখে নিজের মাথায় চুল নিজেই টানতে শুরু করলো সোহান। প্রায় 30 মিনিট পর সকলে আনন্দ করতে করতে বাসায় ফিরল। ডাইনিং এ বসে সোহান বড় বড় চোখ করে ইকরার দিকে চেয়ে রয়েছে। এই তোর সমস্যা কি? এভাবে তুই ওর দিকে চেয়ে আছিস কেন? কিছু না, এমনি তাড়াতাড়ি খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। দেরি হবে দেখছিস না? বাহির থেকে এসেছি, ফ্রেশ হব, তারপর খাবো। মন খারাপ করিস না, এজন্য বলি ব্যবসাটা বুঝে একটা বিয়ে করে নি, তাহলে বউকে যখন যা বলবে তাই করবি। বাবার দিকে তাকিয়ে, বাবা মা না তোমার স্ত্রী, তুমি কেন মাকে বলতে পারলে না খাবার দিয়ে যেতে? ইয়ে না মানে আমার তো এখন বয়স হয়েছে, এখন অশান্তি করে কি লাভ বল? আসলে আসলে এখন বয়স হলো সংসারে শান্তি বজায় রাখা। রেগে চাচার দিকে তাকিয়ে, আর তুমি? না মানে যেখানে সংসারে বড় ভাই চাই শান্তি বজায় থাকুক, সেখানে আমি কি করে অশান্তি করব বলো? আর আমার মনে হয় এই বিষয়টা তোরও মানা উচিত, সংসারে শান্তি বজায় রাখার জন্য স্ত্রী লোকেরা যা বলবে তা মেনে চলতে শিখে নে। সুহান মনে মনে আজ ইকরাকে মজাটা বোঝাবো, খুব ভালো করেই বোঝাবো ভাবতে ভাবতে সকলে নিচে নেমে আসলো। এখন খুব খিদে লেগেছে নাকি? না, মা আর চাচি সকলের জন্য খাবার রেডি করে দিল। সকলে মিলে দুপুরের খাবার খেতে শুরু করলো। বড় মামাদের ড্রেসগুলো দারুণ হয়েছে, কিন্তু আমরা বাড়ি থেকে বের হওয়ার আগে একসাথে পরে বের হব। আপু ঠিক বলছো, দারুণ লাগবে আমাদের সবাইকে। মিলুর দিকে চোখ গরম করে তাকিয়ে, তোকে কি কেউ কিছু জিজ্ঞাসা করেছে? তুমি আমাকে কেন বকা দিচ্ছ? কিছু না, চুপচাপ খেয়ে নে। কি করবে, আর কাউকে তো বলতে পারবে না। সুহান রেগে কিছু বলবে ঠিক সেই সময় বাবা বলে উঠলো, আহ কি শুরু করলি তোরা, তাড়াতাড়ি সবাই খেয়ে নে, সময় নেই, বিকেল হয়ে আসছে। কেউ আর কোনো রকমে কথা না বেরিয়ে খাবার খাওয়া শেষ করলো। সোহান টেবিল থেকে উঠতে উঠতে ইকরার দিকে তাকিয়ে, তাড়াতাড়ি আমার রুমে এসে সব গুছিয়ে দিয়ে যা। সব গুছিয়ে সোহানের রুমের সামনে যে দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমে ঢুকে সোহানের দিকে তাকিয়ে বলল, কি কি গুছাতে হবে বলো। তোর যা যা নিতে ইচ্ছে হয় তাই নে। কেন, তুমি মুখে বলতে পারো না? খাট থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে এগুলা গুছিয়ে দে। ইকরা খাটের উপর থেকে জামাগুলো হাত দিয়ে ধরতে যাবে, অমনি সোহান ইকরার হাত চেপে ধরে মোচড় দিয়ে পিছনের দিকে নিয়ে এসে, খুব বেড়ে গেছিস না? ব্যথায় কুকড়ে উঠে, উফ ছাড়ো প্লিজ, হাত ভেঙে যাবে। আরো জোরে মোচড় দিয়ে ভেঙে যাবে যাক। তুই কার অনুমতি নিয়ে শপিং করতে বের হয়েছিলে? ইকরার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে, ব্যথায় কথা বলতে পারছে না, কোনো রকমে বলল, ছেড়ে দাও, খুব কষ্ট হচ্ছে। সোহান ইকরার দিকে তাকিয়ে দেখলো চোখ দিয়ে পানি পড়ছে, দ্রুত হাত ছেড়ে দিয়ে, এই সরি সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দে, এমনটা আর কোনো দিনও হবে না। কাঁদতে কাঁদতে, তুমি এতটা নিষ্ঠুর হতে পারো আমি জানতাম না। আমার কি অপরাধ, সামান্য শপিং করতেই তো গিয়েছিলাম। প্লিজ মাফ করে দে, রাগটা কেন জানি কন্ট্রোল হচ্ছে না। বলেই চোখের পানি মোছার জন্য ইকরার গালে হাত দিতেই এক ঝটকায় ইকরা সোহানের হাত ছাড়িয়ে দিয়ে, খবরদার আমাকে স্পর্শ করবে না। ইকরার সামনে হাঁটু গেড়ে বসে দুই হাতে কানে ধরে, আর কখনো এমনটা হবে না। ইকরা সোহানের কথা শোনাও না শোনার মতো করে নিজের চোখের পানি মুছতে মুছতে সোহানের কাপড়গুলো গোছাতে শুরু করলো। প্লিজ প্লিজ মাফ করে দে। তুমি সরো, আমাকে আমার কাজ করতে দাও। উঠে দাঁড়িয়ে ইকরার হাত থেকে জামা টান দিয়ে নেয়। যতক্ষণ মাফ করবি না ততক্ষণ কাজ করতে হবে না। ঠিক আছে, তোমারগুলো তুমি গুছিয়ে নিও। বলে হাঁটা শুরু করতেই সোহান সামনে যেয়ে দাঁড়ালো। তুই যেতে পারবি না, বললাম তো, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তোমার সব সময় ভুল হয়, কেন এমনটা করবে তুমি? আমি আর তোমাকে ক্ষমা করব না, আমাকে যেতে দাও, না হলে সত্যি সত্যি আমি এখন চিৎকার করব। সোহান দুই হাতে একত্র করে, শেষবারের মতো প্রমিস করছি, আর কখনো এমনটা করব না। মনে থাকবে না তোমার এই, আমি প্রমিস, জানি। থাকবে থাকবে, এই শেষ সত্যি বলছি। ইকরা আর কথা না বলে আমার সোহানের জামাগুলো গোছাতে শুরু করলো। কথা বলবি না আমার সাথে? ইকরা মাথা নেড়ে বোঝালো, না। কেন কথা বলবি না? তার মানে তুই আমাকে মন থেকে মাফ করিস নি। শোনো, ছেলেদের এমন অন্যায় করাও ঠিক না, আর মাপ চাওয়াও ঠিক না, বুঝলা? বুঝলাম, আর হবে না। জামাগুলো ব্যাগে ভরে দিয়ে রুম থেকে বের হতে হতে মনে থাকে যেন। হ্যাঁ, সারা জীবন মনে থাকবে। তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার রেডি হও, সময় বেশি নেই, সন্ধ্যার পরপরই বের হতে হবে। কিছুক্ষণ পরে মিলু, মা আর বড় মা সকলে ইকরার রুমে চলে আসলো। এদিকে সোহান ওর আর বাবা চাচার বলল, ঘটনা কি?
সবাই একসাথে কি করবে? কি জানি আমাকে কি বলছে নাকি। তাও ঠিক। আচ্ছা, তোমরা রেডি তো? আমরা রেডি এখন। ওরা রেডি হয়ে আসলেই বের হতে পারে। সন্ধ্যার দিকে চারজন একই রকমের শাড়ি পরে উপর থেকে নিচে নামতে শুরু করলো। অপূর্ব সুন্দর লাগছিল সবাইকে। সোহানের চোখের পলক পড়ছিলই না, এক দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে। ইকরা উপর থেকে নামতে নামতে ব্যাপারটা খেয়াল করলো, মনে মনে হাসছে আর বলছে, পাগল একটা। নিচে নেমে আসতেই বাবা বলে উঠল। সবাই তো পরি হয়ে গেছে। বাবার কথা শুনে সকলে একসাথে হেসে উঠল। ইকরা বলে উঠল, অনেক হাসাহাসি হয়েছে, এবার সবাই তাড়াতাড়ি বের হও, নয়তো বাস আমাদের রেখে তার গন্তব্যে চলে যাবে। কেউ আর দেরি করলো না, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পড়লো। ঠিক সময় মতো বাস কাউন্টারে চলে আসলো। সকলে বাসে উঠে নিজ নিজ সিটে বসে পড়লো। সোহান বসলো ইকরা আর মিরুর পিছনের সিটে। ওদের অপর সাইডের সিট চারটায় বসলো বাবা মা আর চাচা চাচিরা। সোহানের পাশের সিটটাই খালি রয়ে গেল। ইকরা সোহানের দিকে ফিরে তাকালো। দোয়া করি তোমার পাশে যেন একটা রূপসী মেয়ে বসে, যেন সারা রাত খুব গল্প করতে করতে যেতে পারো। আস্তে করে তোর মাথা ফাটিয়ে দিব। বেশি কথা বললে চুপ করে সামনে তাকিয়ে থাকবি, একবারও পিছনে তাকাবি না। মেয়ে বসুক আর ছেলে বসুক। সোহানের কথা শুনে একটা মুচকি হাসে। সোহানের দিকে তাকে এবার তো বলো আমরা কোথায় যাচ্ছি। সকাল হলেই দেখতে পাবে। যদি যাবার পর জায়গাটা আমার পছন্দ না হয়, তোর কি হাল যে করবো আমি, এটা তুই কল্পনা করতে পারবি না। আর যদি তোমার পছন্দ হয় তখন কি হবে? যা, তোকে ওয়াদা করলাম, যা চাইবি তাই পাবি। মনে রেখো কিন্তু। অবশ্যই মনে থাকবে। কথা বলতে বলতে সত্যি সত্যি সোহানের পাশের সিটে একটা মেয়ে এসে বসলো। মুহূর্তেই ইকরা ঘুরে মেয়েটার দিকে তাকালো। মেয়েটা দারুণ দেখতে। ইকরার প্রচন্ড হিংসা হলো। চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালো। সোহান মুচকি মুচকি হাসতে থাকলো ইকরার রিয়াক্ট দেখে। মিলু, তুই পিছনের সিটে যেয়ে বস। কেন? একটা থাপ্পড় দিব, কোনো প্রশ্ন করলে চুপচাপ চলে যা। নীলু নিজের সিট ছেড়ে উঠে সোহানকে বলল, তুমি সামনের সিটে যাও আর আমি এখানে বসবো। সোহান তাকিয়ে দেখলো আর চোখে ইকরা তাকিয়ে আছে। সোহান মিলুকে সিট ছেড়ে দিয়ে সামনে ইকরার পাশে যেয়ে বসলো। খুব আস্তে করে, কি হিংসে হয়? চুপ, একদম চুপ, নয়তো খুন করে ফেলবো। আরে আমার কি দোষ? আমি কি মেয়েটাকে বলেছি নাকি আমার পাশের সিটের টিকিট কাটার জন্য? বরং তুই তো প্রার্থনা করছিলি আমার পাশে যেন সুন্দরী একটা মেয়ে বসে। তখন কি আমি জানতাম নাকি যে সত্যি সত্যি কোনো মেয়ে তোমার পাশে বসবে? আমি জানি তো তোর জলে। আমার না জ্বলে কি ওই মেয়ের জ্বলবে? কথা বলতে বলতে গাড়ি ছেড়ে দিল। অল্প সময়ের ভিতরে গাড়ির সব লাইট অফ হয়ে গেল। গাড়ি এগিয়ে চলেছে। দুইজন খুব আস্তে আস্তে কথা বলছে। কথা বলতে বলতে এক সময়ে ইকরা সোহানের কাঁধে মাথা রেখে দুই চোখ বন্ধ করে নিল। সোহান একটা হাত দিয়ে ইকরার চুলে বিলি কেটে দিতে এক সময় ইকরা ঘুমিয়ে পড়ল। গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের পথে। এক সময় সোহানেরও দুই চোখ বন্ধ হয়ে আসলো। রাত শেষে ভোরের প্রথম প্রহরে সূর্য যখন সোহানের মুখে পড়ল, তখন চোখ মেলে তাকাতেই ইকরার মুখটা চোখের সামনে পড়লো। এদিক সেদিকে তাকিয়ে দেখলো তখন সকলের চোখ বন্ধ। সোহান অপলকে ঘুমন্ত ইকরার মুখের দিকে চেয়ে রইল। ঘুমন্ত অবস্থায় একটা মেয়েকে যে এত সুন্দর লাগতে পারে সোহান আগে জানতো না। অপলক চেয়ে থাকতে থাকতে একসময় সোহান খুব আস্তে আস্তে ইকরাকে ডাক দিল। বেশ কয়েকবার ডাক দেওয়ার পর ইকরা চোখ মেলে তাকালো। সোহানের কাঁধে মাথা রেখেই আমরা কি চলে এসেছি? না, আরো কিছুটা সময় লাগবে। এখন মাথাটা সরিয়ে নে, সবাই ঘুম থেকে জেগে উঠবে। ওহ, সরি। ইকরা মাথা উঠিয়ে জানালা খুলে দিয়ে বাইরে তাকাতেই বাতাসে ইকরার খোলা চুলগুলো উঠতে শুরু করলো। সোহান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ইকরার দিকে। ইকরা সোহানের দিকে তাকিয়ে, এইভাবে কি দেখছো? অপসরে দেখছি একটা। ইস, কিসব বলো তুমি? বলি আবারও ইকরা বাইরের দিকে তাকিয়ে। আজকের সকালটা অনেক সুন্দর। কত বছর পর প্রকৃতির মাঝে আমরা আছি। হ্যাঁ, অনেক বছর পর। তখন তুই খুব ছোটই ছিলি যখন শেষবার এসেছিলাম। হ্যাঁ, অনেকগুলো বছর কেটে গেছে। দুজন কথা বলতে বলতে গাড়ি এসে পৌঁছালো গন্তব্যস্থলে। একে একে সবাই নামতে শুরু করলো। গাড়ি থেকে নেমে জায়গাটা কেমন জানি চেনা চেনা লাগছে আমার কাছে। সোহান আর ইকরা হাসতে হাসতে, নিজের জন্মস্থানকে তোমার শুধুই চেনা চেনা লাগছে। কি, আমরা নীলাঞ্চনা চলে এসেছি? সত্যি এটা আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। কতগুলো বছর কেটে গেল। আচ্ছা, তোরা কি ফোন দিছিলে আমরা যে এখানে আসছি? না, সারপ্রাইজটা শুধু তোমাদের জন্যই। কেন হবে? ফুপুর জন্যই থাক কিছুটা। অল্প সময়ের ভিতরে অটো চলে আসলে সকলে অটোতে উঠে বসলো। বাবা গ্রামের মুখ্যতায় গান শুরু করলো। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী, রূপেতে অনন্য, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য।
থাকবো না গো দুঃখ দরিদ্র, বিভেদ বেদনা ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন। গান গাইতে গাইতে অটো এগিয়ে চলল বাড়ির উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ ধরে অটো এগিয়ে চলেছে, সকলে অনেক আনন্দ করছে, গান গেয়ে চলেছে। কেমন লাগছে বাবা? সবুজ অরণ্যের মাঝে ভেজা তাজা মাটির ঘ্রাণ, আহা দারুণ অনুভূতি, তোকে বলে বোঝাতে পারবো না। তোদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। শুধু ধন্যবাদে কাজ হবে না, মনে আছে কি বলেছিলা? হ্যাঁ হ্যাঁ মনে আছে, যা সময় হলে চেয়ে নিস। কথা বলতে বলতে অটো চলে আসলো চেনা সেই কাঠের তৈরি 2 চালা বাড়ির গেটের সামনে। অনেকগুলো বছর কেটে গেলেও বাড়িটা সেই আগের মতোই সগৌরবে দাঁড়িয়ে আছে। কাঠগুলো কয়েক রকম রং দিয়ে রাঙানো। চালটা টিনের ভাবতে পারেন, একটা কাঠের তৈরি বাড়ি, তার চালটা টিনের। ঝুম বৃষ্টি হচ্ছে, আপনি দক্ষিণের জানালা খুলে এক দৃষ্টিতে চেয়ে রয়েছেন অনেকটা দূরে, আর আপনার কানে ভেজে চলেছে টিনের চালে পড়া ঝুম বৃষ্টির টং শব্দ। হারিয়ে যাওয়া যায়, সত্যি হারিয়ে যাওয়া যায়। কথাগুলো ভাবতে ভাবতে বাবা বাড়ির গেটে ধাক্কা দিতেই খুলে গেল। রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, যার কারণে বাড়ির কেউ এখনো ঘুম থেকে উঠে নাই। বাবা সোহানের দিকে তাকাতেই সোহান বলে উঠল, বুঝে গেছে কি করতে হবে বলে সোহান যেয়ে ঘরের দরজায় টোকা দিয়ে, বাড়িতে কেউ আছেন? 3-4 টোকা দিতেই ভিতর থেকে কেউ একজন বলে উঠল, কে? আপনার বাসায় মেহমান এসেছে, দরজা না খুললে দেখবেন কি করে? ফুপু এসে দরজা খুলতেই সবাইকে একসাথে দেখে চমকে যায়, চোখ বেয়ে টপ করে পানি পড়তে থাকে। তবে তা আনন্দের পানি। ফুপু চিৎকার করে ডাকতে থাকে, রাসেলের বাবা, দেখো কারা এসেছে, তাড়াতাড়ি উঠো। সোহান ফুপুকে জড়িয়ে ধরে, কেমন আছো ফুপু? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? কত বড় হয়ে গেছিস। কোথায় বড় হয়েছে? দেখো, আমি তোমার সেই আগের ছোট সোহানই আছে। পাগল ছেলে একটা। পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সকলের মিলন মেলায় বেশ কয়েক বছর পর ভাই বোনের দেখা। এমন মুহূর্ত যারা নিজের চোখে দেখে নাই, তারা কখনোই বুঝবে না এই মুহূর্তটা কত আনন্দের। বাড়ির পরিবেশটাই মুহূর্তে বদলে গেল এই মিলন মেলায়। বোন কি থেকে কি করবে এতদিন পর ভাইয়ের আগমনে বুঝে উঠতে পারছিল না। এদিকে ভাইরাও বোনের এমন বিচলতা দেখে বলতে শুরু করলো, আরে পাগলি বোন, এত অস্থির হবার কিছুই নেই। ততক্ষণে ফুপুয়া সকালের জন্য ঘরের ভিতর থেকে চেয়ার নিয়ে হাজির হলো। সবাই বসে যখন গল্প করতে ব্যস্ত, তখন ফুপু ভিতরে ঢুকে বাড়ির সবগুলো ঘর গুছাতে শুরু করে দিল। ইকরা লক্ষ্য করে দেখলো ফুপুকে কোথাও দেখা যাচ্ছে না। ইকরা আড্ডার আসর থেকে উঠে ফুপুকে খুঁজতে শুরু করলো। বিশাল বড় বাড়ি, অনেকগুলো ঘর, কোথায় গেছে ফুপু? খুঁজতে খুঁজতে একসময় দক্ষিণের শেষ কর্নারের রুমে যেয়ে ফুপুর দেখা পায় ইকরা। ফুপুকে দেখে পিছন থেকে যেয়ে চোখ চেপে ধরে ইকরা, আমি জানি এটা আমার ইকরামা। হাত ছেড়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে, ফুপু তুমি কি করে বুঝলে এটা আমি? সামনের দিকে ঘুরে পাগলি মেয়ে বলে কি, মেয়ের গায়ের গন্ধ মা চিনবে না? এতদিন পরও তুমি আমাকে এতটা মনে রেখেছো। পাগলি কোথাকার। আচ্ছা ফুপু, রাসেল ভাই আর জুহি কোথায়? ওরা বেড়াতে গিয়েছে ওদের চাচা বাড়িতে। আমি ঘরগুলো গুছিয়ে ওদের ফোন করে দিব চলে আসার জন্য। দুপুরের ভেতরে চলে আসবে। আচ্ছা ফুপু, এই ঘরটা কার জন্য এত সুন্দর পরিপাটি করে গোছাচ্ছ? কার জন্য আবার? এই ঘর সব সময় যে থাকে তার জন্য। সোহান ছাড়া আর কে হতে পারে? এটা মোটেও ঠিক না ফুপু, তুমি সবসময় সোহানকেই বেশি ভালোবাসো। এবার এ ঘরে আমি থাকবো। এত সুন্দর ঘরটা ওইরকম ফাজিল ছেলের জন্য হতেই পারে না। একটুও গুছিয়ে রাখবে না, প্রতিদিন তোমাকে এসে গোছাতে হবে। তার চেয়ে বরং রুমটা আমাকে দিয়ে দাও, আমি সবসময় গুছিয়ে রাখবো। হয়েছে, তোর আর মিলুর জন্য আমি সামনের রুমটা গুছিয়ে দিয়েছি আরো সুন্দর করে। দুইজন দুই পাশে থাকবি, দুইজনের জন্য একই রকম ঘর দিয়েছি। তোরা ছোটবেলা থেকেই সবকিছু নিয়ে লেগে থাকিস, তাই এই ব্যবস্থা করেছি। কথা বলতে বলতে দুজনে বাড়ির বাইরে বের হয়ে আসলো। ফুপু সবাইকে নিজের নিজের রুমে যেতে বলল। ছেলেরা সবাই নিজেদের রুমে চলে আসলো। মেয়েরা সকলে চলে গেল রান্নাঘরে নাস্তা বানানোর। অল্প সময়ের ভিতরে সকলে মিলে নাস্তা বানিয়ে ফেললো। নাস্তা রেডি করে ইকরা সবাইকে ডাক দিল। সোহানের রুমে যেতেই সোহান ইকরার হাত ধরে টান দিয়ে, কে গ্রামে এসে দেখছি আমাকে ভুলে গেছিস? সোহানের নাক টিপে ধরে ভুলবো কেন? আসলাম কিছুক্ষণ হলো, সারা রাত তো তোমার বুকের মাঝেই ছিলাম। এখন ছাড়ো, নাস্তা খেতে আসো। দুজন নাস্তার জন্য বের হয়ে আসলো। এত লোক একসাথে খেতে হবে, তাই বারান্দায় বড় করে মাদুর বেছানো হলো। সকলে গোল হয়ে সেখানে নাস্তা খেতে বসলো। অনেকদিন পর সকলে একসাথে খেতে খেতে নানান রকম গল্প শুরু হয়ে গেল। পুরনো দিনের গল্প। গল্প করতে করতে একসময় বাবা বলে উঠল, আচ্ছা পুকুরে কি এখনো মাছ আছে? ইস, কতদিন মাছ ধরি না। জি ভাইজান, অনেক মাছ আছে পুকুরে, চলেন আজ সবাই মিলে মাছ ধরবো।
অনেকদিন আপনার সাথে মাছ ধরি না। হ্যাঁ চলো, আজ সকালে মিলে মাছ ধরবো। তোমরা মাছ ধরো, আমি একটু গ্রামটা ঘুরে দেখবো। ইস, কত বছর পর গ্রামে আসছি, না ঘুরলে চলবে? আমিও যাব তোমার সাথে। আমিও যাব, আমাকেও নিতে হবে। না, তোদের দুই বোর্ডের কাউকেই নিব না। নিবা না মানে? আমাকে না নিলে তুমিও বের হতে পারবা না। আমরা অনেক বছর পর আসছি। আর তাছাড়া মিলু তো গ্রাম তেমন ভালো করে দেখেনি। ও যখন এসেছিল তখন ওর বোঝার মতো বয়সই হয়নি। হইছে, এত বাহানা দেখাতে হবে না। যেতে হলে তাড়াতাড়ি রেডি হয়ে নে। যেখানে যাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি। মিলু আপু, আমাকে তুমি সাজিয়ে দিবা। কথা বলতে বলতে দুই বোন সোহানের পিছু পিছু হাঁটতে শুরু করলো। সুহান তখনও জানে না ওর সামনের রুমেই ইকরা আর মিলু থাকবে। সুহান ওরা পিছনে পিছনে আসছে দেখে ঘুরে দাঁড়িয়ে, তোরা আমার পিছু পিছু আসছিস কেন? তোমার পিছু পিছু আসবো কেন? আমরা আমাদের রুমে যাচ্ছি। তোদের রুম কেনটা? কেন? তোমার সামনে যে রুমটা আছে ওইটা আমাদের দু বোনের রুম। হ্যাঁ। হুম। কথা বলতে বলতে যার যার রুমে ঢুকে পড়লো। সোহান পাঞ্জাবি চেঞ্জ করে টি শার্ট পরে নিল, আর ইকরা মিলু শাড়ি চেঞ্জ করে জামা পরে নিল। একদম সাধারণ সাজেও ইকরাকে অপূর্ব লাগে। যে কোনো কেউ ইকরাকে দেখলে মুগ্ধ হবে। বিশেষ করে ইকরার মিষ্টি হাসি আর ঠোঁটের নিচের কালো তিলটা যে কারোর হৃদয় মুহূর্তেই ঘায়াল করে ফেলবে। ইকরা নিজেও চোখের নিচে কাজল নিল, সাথে মিলুকেও চোখে কাজল দিয়ে দিল। দুজনের সাজা শেষ হতেই সোহান বাইরে থেকে ডাক দিয়ে জিজ্ঞেসে করলো হয়েছে কিনা। 2 মিনিট ভিতরে আসো, হয়ে গেছে। তোরা বাহিরে আয়, আমি দাঁড়াচ্ছি বলে সোহান হাঁটা শুরু করলো। 2 মিনিটের ভিতরে মিলু আর ইকরা বের হয়ে আসলো। ইকরার দিকে তাকিয়ে দুই বোন তো পড়ি হয়ে গেছিস, গ্রামের ছেলেরা সব পিছু লাগবে। কেন, হিংসা হচ্ছে নাকি? হিংসা জানে কার হয় মিলু। উফ, তোমরা কি ঘুমোতে যাবে নাকি? তিনজন মিলে বের হয়ে গেল গ্রাম ঘোরার জন্য। সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্যে ঘেরা গ্রাম দেখলেই তো দুই চোখ জুড়িয়ে যায়। দুই বোন ব্যস্ত হয়ে পড়লো ছবি তোলা নিয়ে, আর সোহান মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে ওদের দুজনের চঞ্চলতা। তবে খুব বেশি সময় ওরা ঘুরতে পারলো না। পুরো আকাশ কালো অন্ধকারে মেঘে ঢাকা পড়েছে। হাঁটতে হাঁটতে একটা বলে উঠল, ইস, এত সুন্দর মুহূর্তে বৃষ্টি না আসলে কি পারতো না? সোহান, তাতে কি হয়েছে, বৃষ্টিও তো তোর খুব পছন্দের বলে ইকরার দিকে অপলক চেয়ে রইল। একে অপরের দিকে থেকে বৃষ্টি সরাতেই পারছে না। এর মাঝে শুরু হলো ঝুম বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ভিজে একাকার দুইজন। এদিকে দৌড়ে সোজা বাড়িতে যেয়ে পৌঁছাইছে মিলু। ইকরা সোহানের দিকে তাকিয়ে বলে উঠল, বাড়িতে যাবে নাকি এখানে দাঁড়িয়ে ভিজবে? বাস্তবতায় ফিরে এসে চল বলে ইকরার দিকে হাত বাড়িয়ে দিল। ইকরা শক্ত করে সোহানের হাত চেপে ধরে হাঁটা শুরু করলো। দুজনে কথা বলতে বলতে বাড়ির খুব কাছাকাছি চলে আসলো। সোহান ইকরার হাত ছেড়ে দিয়ে পাশাপাশি হেঁটে বাড়ির ভিতরে ঢুকলো। দুজনে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে নে, না হলে দুজনেই ঠান্ডা লাগবে। দুজন দৌড়ে নিজেদের রুমে চলে যায়। ইকরা রুমে যেতেই দেখতে পায় মিলু জামা চেঞ্জ করে কম্বল মুড়ি দিয়ে বসে আছে। মিলু বলে, আপু কি ঠান্ডা? ইকরা বলে, কোথায় এত ঠান্ডা, তুই অল্প ভিজেছিস তাই তোর এত ঠান্ডা লাগছে বলেই হাসতে হাসতে ঘরের সাথে অ্যাটাচড ওয়াশরুমের দিক ভিতরে চলে গেল ইকরা। এদিকে ইকরার কথার কিছুই বুঝতে পারল না মিলু। সোহানও নিজের রুমে এসে জামা কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। দুজনেই অল্প কিছু সময়ের ভিতরে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে বের হলো। ইকরা বের হয়ে দেখতে পেল মিলু কম্বলের নিচে আরাম করে ঘুমিয়ে আছে। ভেজা চুলগুলো মুছতে মুছতে যে সোহানের ঘরের দরজায় ধাক্কা মারতেই খুলে গেল। সোহান তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। শব্দ হবার কারণে পিছনে ঘুরে তাকাতেই দেখতে পেল তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ইকরা ঘুরে ঢুকছে। ছেলে মানুষের এত সময় লাগে নাকি ফ্রেশ হওয়ার জন্য? আর চোখে ইকরার দিকে তাকিয়ে, কেন বাড়ি থেকে বের হয়ে আবার ভিজবো নাকি? আমি এমনটা বলছি নাকি? সোহান ড্রেসিং এর সামনে থেকে উঠে দাঁড়িয়ে খাটের উপরে বসে থাকা ইকরার দিকে হাঁটা শুরু করলো। ইকরার সামনে এসে দাঁড়িয়ে ভেজা চুলে হাত দিয়ে স্পর্শ করতেই, কি করছো তুমি? কোনো কথা না বলে নিজের মুখটা নিচের দিকে নামাতে শুরু করে। ইকরার মুখোমুখি হতেই ইকরা দুই চোখ বন্ধ করে নেয়। সোহান অপলক চেয়ে রয় ইকরার দিকে। ঝুম বৃষ্টি আর দক্ষিণা বাতাসে ইকরার খোলা চুলগুলো হালকা হালকা উড়ে এসে সোহানের গাল স্পর্শ করে দিচ্ছে। সোহান মুগ্ধ নয়নে চেয়ে রয়েছে সামনে বসা অপরূপ সুন্দরী মেয়েটার দিকে। মনে হচ্ছে এমনই করে তাকিয়ে থেকে জনম জনম কাটিয়ে দেওয়া যাবে। হঠাৎ করেই একটা চোখ খুলে তাকাতেই সোহান অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। চল বাইরে যাই, সবাই হয়তো অপেক্ষা করছে। চলো। দুইজন রুম থেকে বের হয়ে বসার রুমে যেয়ে ঢুকলো। সেখানে সকলে বসে আড্ডা দিচ্ছে। ফুপু অল্প সময়ের ভিতরে চলে চাল ভাজা নিয়ে আসলো। বৃষ্টির দুপুর সাথে চাল ভাজা ব্যাপারটা একদমই অন্যরকম।
সকলে মুঠো ভর্তি চাল ভাজা খাচ্ছে আর পোষ গল্প করছে। এদিকে ফুপুরা সকলে মিলে রান্নাঘরের দিকে চলে গেল। অনেক মাছ ধরা হয়েছে, দুপুরে মাছ রান্না হবে। মিলুও কিছু সময় পর ঘুম থেকে উঠে বর্ষার রুমে চলে আসলো, সকলের সাথে আড্ডায় যোগ দিল। কতদিন পর এমন বৃষ্টির দিনে টিনের চালের টং টং শব্দের সাথে মিলিয়ে চাল ভাজা খাচ্ছি। শহরের বৃষ্টির শব্দই পাওয়া যায় না। আপনারা তো আসেন না। গ্রামে থাকার যে কি এক আনন্দ তা বলে বোঝাতে পারবো না। সত্যি গ্রামে আসলে মনে হয় বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু কি করব বলো, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করেই আর গ্রামে আসা হয় না। তা যা বলেছেন, সত্যি দেখতে দেখতে ছেলে মেয়েরা বড় হয়ে যাচ্ছে। সকলেরই প্রায় পড়ালেখা শেষের দিকে, সামনে বিয়ে নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, তা তো হবেই, সকলেই এখন বিয়ের উপযুক্ত হয়ে গেছে। গল্প করতে করতে রাসেল আর জুইও চলে আসলো। দুজনেই ভিজে গেছে, টপ টপ করে শরীর থেকে পানি পড়ছে। দুজন সবাইকে সালাম দিল। রাসেল এক দৃষ্টিতে ইকরার দিকে চেয়ে রয়েছে, দেখে ইকরা অন্যদিকে চোখ ফেরালো। রাসেল আর জুহি সকলের কাছ থেকে বিদায় নিয়ে নিজেদের রুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। এখন বৃষ্টি নেই, দেখতে দেখতে বিকেল হয়ে গেল। সোহান দক্ষিণের জানালার কাছে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। ইকরা দরজা খুলে কখন এসেছে সেদিকে সোহানের খেয়ালই নেই। ইকরা খাটের উপরে বসে সোহানকে বলল, বসে থাকবে নাকি কোথাও বের হবে? সোহান চমকে ঘুরে তাকিয়ে, কখন আসতে? এই তো আসলাম। বসে থাকবে নাকি বের হবে? হ্যাঁ, বের হব। তুই কি রেডি? রেডি বললেই চলে। আজ নদীর ধারে ঘুরতে যাব। তুই এক কাজ কর, যে শাড়ি পরে নে। নদীতে ঘুরতে গেলে শাড়ি পরতে হবে কেন? শাড়িতে তোকে অনেক সুন্দর লাগে। সেটা জানি। তাহলে যা, দেরি করছিস কেন? ইকরা আর কথা না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলো। ব্যাগ খুলে খুঁজে আকাশিঙ্গি রঙের একটা শাড়ি বের করলো। ওয়াশরুমে ঢুকে শাড়িটা পরে বের হতেই সোহানকে খাটের উপরে দেখতে পেল। মিলু আর সোহান গল্প করছে। হয়েছে তোর? হ্যাঁ, আমি রেডি, চলো। কোথায় যাবে তোমরা? আপু, তোমাকে আজ পরীর মতো লাগছে। মিলুর কথায় বেশ লজ্জা পেয়ে গেল ইকরা। গ্রামটা একটু ঘুরে দেখে আসি, তোদের সবাইকে নিয়ে কাল যাব। আজ আমার একটু ঘুরে আসি। যাও যাও, বুঝি তো, আমি সব বুঝি। মিলুর কান টেনে ধরে বেশি বোঝা ভালো না বলেই দুজন হাসতে হাসতে বের হলো। বাইরে তখন কেউ নেই, সবাই হয়তো নিজেদের রুমে রেস্ট নিচ্ছে, তাই কাউকে কিছু বলতে হলো না। দুজন বাড়ি থেকে বের হয়ে হাঁটা শুরু করলো। নদী কত দূরে? বেশি দূরে না, আর মিনিট 5 হাঁটলেই পেয়ে যাব। দুজন হাতে হাত রেখে গল্প করতে করতে হাঁটতে শুরু করেছে। কিছু সময় হাঁটার পর নদীর কাছে চলে আসলো। নদীতে তখনও তেমন পানি হয়নি, ঘাটে সারি সারি নৌকা বাঁধা। চোখ জুড়িয়ে যায় নদীতে তাকালে। নদীর ওপারেই কাশফুল দেখা যাচ্ছে। ইকরার মনে স্বাদ জাগে, সে ফুল ছুঁয়ে দেবার জন্য। সোহান বুঝতে পারে ইকরা মনে মনে কি চাচ্ছে। যাবি ওই পারে? মাথা নাড়িয়ে যাব। ঘাটে বাঁধা নৌকা নিয়ে বসে থাকা মাছিকে বলে ওদেরও পারে নিয়ে যাওয়ার জন্য। সোহান নৌকায় উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় ইকরার দিকে। ইকরা শক্ত করে সোহানের ধরে উঠে আসে নৌকাতে। দুজন মিলে হেঁটে এগিয়ে যায় নৌকার শেষ মাথায় দিকে। মাছি নৌকা চালাতে শুরু করে। বাতাসে ইকরা চুল এলোমেলো করে দেয়। দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হচ্ছে দেখে সোহান ইকরার হাত চেপে ধরে। আমি পানি ছুঁয়ে দিতে চাই। ইকরাকে হাত ধরে বসিয়ে দেয়। ইকরা পানিতে হাত দিয়ে বাচ্চাদের মতো উচ্ছ্বাস করে পানি নাড়তে থাকে। মাঝে মাঝে সোহানের দিকে পানি ছিটিয়ে দেয়। সোহান মুগ্ধ হয় ওর পাগলামি দেখে। এক দৃষ্টিতে সোহান ইকরার দিকে তাকিয়ে রয়। বাচ্চামি স্বভাব আর প্রাণ চঞ্চল এই মেয়েটাকে যে সোহান অনেক অনেক ভালোবাসে। মাঝে মাঝে সোহান ইকরাকে সাবধান করে বলে, উঠে বেশি হেলা যাবে না, হয়তো পড়ে যেতে পারে। ইকরা সোহানের কথা শুনে হাসে। সোহান নানান রকম ভঙ্গিমায় ইকরার ছবি তুলতে থাকে। ইকরার মনে হতে থাকে সে কোনো গল্পের নায়িকা, যেমনটা নাটক সিনেমায় সে দেখে আজ তার জীবনে বাস্তবতায় তেমনটাই হচ্ছে। ইকরা মনে মনে, ইস, এটা যদি টাইটানিকের সেই জাহাজ হতো তবে সোহানকে বলতো, আমাকে জড়িয়ে ধরো, ঠিক যেমন করে রোজকে জড়িয়ে ধরেছিল নায়ক জ্যাক। ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় ইকরা, 2 হাত মিলে ধরে ঠিক রোজের মতো করে। সোহান কেন পিছিয়ে থাকবে? সেও এগিয়ে যায় ইকরার দিকে। বাতাসে নৌকা দোল খাচ্ছে, সেদিকে কারও কোনো খেয়াল নেই। সোহান জি পিছন থেকে যে ইকরাকে বাড়িয়ে দেওয়া 2 হাতে স্পর্শ করতেই ইকরার ঠোঁটে হেসে ওঠে। সব ইচ্ছেগুলো যেন বাস্তবতায় প্রাণের ছোঁয়া পেয়েছে। মাঝি এক দৃষ্টিতে ওদের দিকে চেয়ে রয়েছে। জীবনে সামনাসামনি এত সুন্দর দৃশ্য সে তার চোখে আগে কখনো দেখেনি। ইকরার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, সোহান, ভালোবাসি।
বড্ড ভালোবাসি তোকে। একটা তুই চোখ বন্ধ করে নিয়ে আমিও যে তোমাকে অনেক ভালোবাসি। বাতাসের চুলগুলো আছড়ে পড়ছে সোহানের মুখে। নৌকা এগিয়ে যাচ্ছে দ্রুত পাড়ের দিকে। দুজন চেয়ে রয়েছে নদীর অপর প্রান্তে কাঙ্ক্ষিত সেই কাশফুলের দিকে। নৌকা পাড়ে ভিড়তেই দুজন নৌকা থেকে নেমে পড়ল। বেশি দেরি করেন না, সন্ধ্যা হয়ে এলে আর আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি শুরু হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা তাড়াতাড়ি চলে আসব। সোহান ইকরার হাত ধরে হেঁটে চলল সামনের দিকে। কাশফুলগুলো বাতাসে হেলছে দুলছে, দেখতে অনেক সুন্দর লাগছে। শহরের বন্দি জীবন শুধু টিভিতে আর সোশ্যাল মিডিয়াতেই এত সুন্দর জায়গা দেখতে পাওয়া যায়। আজ বাস্তবে এত সুন্দর জায়গা দেখে ইকরাকে ইচ্ছেই করছিল না এখান থেকে চলে যেতে। ইকরা ঘুরছে আর একটু একটু করে ফুল ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে। সোহান আনন্দের এই প্রতিটা মুহূর্ত নিজের ক্যামেরা বন্দি করে নিচ্ছে। একটি মুহূর্তেও হারিয়ে দিতে যাচ্ছে না সে। কত সুন্দর তাই না? অনেক সুন্দর। ইস, আমাদের শহরটা যদি এত সুন্দর হতো তাহলে কত সুন্দর লাগতো। তাহলে এত সুন্দর লাগতো না এই জায়গাটা? সব জায়গায় একই রকম হলে তখন আর ঘুরতেও ইচ্ছে হতো না। এটা ঠিক বলছো। দুজন কথা বলতে বলতে একটা কাশফুলের পাপড়ি উড়ে যেয়ে ইকরার গালে পড়লো। সোহান এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিতেই ইকরা চোখ বন্ধ করে নিল। গাল ছুঁয়ে দিয়ে পাপড়িটা হাতে নিয়ে, কত সুন্দর কমল। চোখ খুলে ফজিল একটা। আমি আবার কি করলাম? কিসব উল্টাপাল্টা কথা বলো। এই তোকে আমি কিছু বলছি নাকি? তো কাকে বলছো? আজব তো, আমি পাপড়িটা ধরে বুঝলাম এটা কোমল, তাই বললাম। বুঝি বুঝি। ইকরার হাত চেপে ধরে টান দিয়ে বুকের সাথে মিলিয়ে কি বুঝিস? ছেড়ে দাও তো। আজ আর ছাড়ছি না। নিঝুম নীরব এলাকা চিৎকার করলেও আজ আর কেউ আসবে না। চারিদিক থেকে কিছুই দেখা যায় না। সোহানের বুকে ঘুষি মারতে মারতে একদম উল্টাপাল্টা কথাবার্তা বলবে না, বলে দিলাম। ইকরার পিঠে জোরে চাপ দিয়ে বুকের সাথে আরো কিছুটা চেপে নিল। দুইজন দুইজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ইকরার লজ্জায় দুই চোখ বন্ধ করে নিল। সোহানকে বাধা দেবার মতো শক্তি যেন নিজের শরীরে বিন্দু পরিমাণও নেই। তবুও অস্পষ্টভাবে মুখ নাড়িয়ে বলে উঠল, এমনটা কইরো না। সোহানের কানে তা এসে পৌঁছালো। সোহান ইকরার কানের কাছে হাত নিয়ে চুলের ভিতরে একটা কাশফুলের ডাল ভেঙে গেঁথে দিয়ে হালকা করে ডাক দিল ইকরা। ইকরা চোখ মেলে তাকাতেই দেখতে পেল সোহান অনেকটা দূরে দাঁড়িয়ে ফোনে ছবি তুলছে। ইকরা হেসে দিল। এমন সময় মাছির ডাক শুনতে পেল দূর থেকে। সোহান ইকরাকে বলল, চলো, সন্ধ্যা হয়ে আসছে। দুইজন হাঁটতে হাঁটতে এগিয়ে চলল নৌকার দিকে। হাঁটতে হাঁটতে নৌকার কাছে এসে সোহান উঠে হাত বাড়িয়ে দিল ইকরার দিকে। ইকরা সোহানের হাত চেপে ধরে নৌকা চড়ে বসলো। মাছি নৌকা ছেড়ে দিল। দুইজন নৌকায় বসে গল্প করছে আর একজন আরেকজনের দিকে পানি ছিটিয়ে দিচ্ছে। মাছি তাকিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। দেখতে দেখতে নৌকা চলে আসলো ঘাটে। দুইজন নৌকা থেকে নেমে বাড়ির পথে হাঁটা শুরু করলো। তখন সন্ধ্যা হয়ে এসেছে। খুব সুন্দর জায়গা, সবাইকে নিয়ে বেড়াতে আসতে হবে বেলা থাকা অবস্থায়। হ্যাঁ, আসা যাবে। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তুই ঘুরে শেষ করতে পারবি না। আমরা ঘোরাঘুরি শেষ না হলে আমি এখান থেকে যাবই না। তাহলে কি তোকে রেখে চলে যাব? ইস, বললে হয়ে গেল। তাহলে কি করব? দিনরাত 24 ঘন্টা শুধু তোকে নিয়েই ঘুরবো। প্রয়োজন হলে তাই করবা। খেয়ে দিয়ে তো আর কোনো কাজ নেই। তোমার কি এমন কাজই বা আছে? খাবার ঘুরবা, এটা তো তোমার কাজ। কে বললো আমার কোনো কাজ নেই? এই যে আমার এত সুন্দর একটা ভালোবাসার মানুষ আছে, তার দিকে তাকিয়ে আমি যুগের পর যুগ কাটিয়ে দিতে পারবো। ইস, কি সব বলো না তুমি। দুজন কথা বলতে বলতে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। সকলে তখন বসার ঘরে বসে চা নাস্তা খাচ্ছে আর গল্প করছে। ওদের দেখেও ডাক দিল। দুইজন বলল, ফ্রেশ হয়ে আসছি। অল্প সময়ের ভিতরে ফ্রেশ হয়ে দুজন সবার সাথে যোগ দিল। ফুপু আর জুহি দুজনে মিলে চা আর নাস্তা এনে দিল ইকরা আর সোহানকে। তোকে তো খুব সুন্দর লাগছে শাড়িতে ইকরা। মাথা নিচু করে ধন্যবাদ ভাইয়া। তারপর দুজন কোথায় কোথায় ঘুরলি? এই তো নদীর পাশ দিয়ে ঘুরে আসলাম। তোমার কি অবস্থা? কতদিন ঢাকায় যাও না তোমরা? এই টুকটাক ব্যবসা নিয়ে ব্যস্ততায় দিন কেটে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছে না ঢাকা। সোয়ানের দিকে তাকিয়ে তোর কি অবস্থা ভাই? এই তো চলছে ব্রো, কোনো রকমে কেটে যাচ্ছে দিনকাল। কিছু তো একটা করতে হবে। এভাবে লেখাপড়া শেষ করে বসে থাকলে মন মানসিকতা নষ্ট হয়ে যায়। দেখি এখান থেকে যে কিছু একটা করা যায় কিনা। রাসেল কথা সোহানের সাথে বললেও সে তাকিয়ে আছে ইকরার দিকে। সোহান তা ভালো করেই খেয়াল করলো। ইকরা নাস্তা করায় ব্যস্ত থাকায় সেদিকে খেয়াল করলো না। এদিকে জুহি নাস্তার প্লেটে হাত দিয়ে সোহানের পাশে বসতে বসতে, আমাদের সাথে নিলেও তো পারতে ভাইয়া, আমরাও তোমাদের সাথে একটু ঘুরে আসতাম। মুখে হাসি ফুটিয়ে, তোরা তো সব সময়ই
চাস? শহরে তো আর এত সুন্দর নদী দেখতে পাওয়া যায় না, তাই আমরা দুজন একটু ঘুরে দেখে আসলাম। তাছাড়া তোরাও তো জার্নি করে এসে রেস্ট নিচ্ছিলি, তাই আর ডাক দিইনি। কাল সকলে মিলে ঘুরতে যাব। হ্যাঁ, আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, আমরা সকলে মিলে ঘুরতে পারি। হ্যাঁ, কেন নয়? হ্যাঁ, ঘোরার জন্য আমাদের গ্রামে একদম পারফেক্ট বলতে পারিস। ছোট ছোট বেশ কিছু পার্কও আছে। এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণের জন্য একটা ইকো পার্কও তৈরি হয়েছে। তোরা তো ওইখানে যাসনি এর আগে। চল, কাল সকলে মিলে ঘুরতে যাওয়া যাবে। কি বলিস তোরা? খাবারের থেকে মুখ তুলে খারাপ হবে না, ঘোরার জন্যই তো আসছি। অনেকক্ষণ চুপ থাকার পর তোরাই ঘুরতে যাস, আমাদের আবার টানাটানি করিস না। এই বুড়ো বয়সে আমরা যেতে পারবো না। না মামা, তোমার কোথায় এত বয়স হয়েছে? এখনো একদম ইয়ং দেখা যাচ্ছে তোমাকে। হাসতে হাসতে কি যে বলিস না। কোথায় যাচ্ছিস এখন? একটু বাইরে যাব মামা। বেশ কিছুদিন পর আমিও গ্রামে আসলাম, যে সবার খোঁজ খবর নেই। সোহানের দিকে তাকিয়ে, তুই কই যাবি? না ভাইয়া, তুমি যাও। ঠিক আছে বলে রুম থেকে বের হয়ে গেল। রাসেল বের হয়ে যাবার পর একে একে সকলে সেখান থেকে উঠতে শুরু করলো। জুহি, ইকরা আর মিলুর সাথে ওদের রুমের দিকে রওনা হলো। সাথে সোহানাও উঠে ওদের সাথে সাথেই হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছে। সোহান রুমে ঢোকার আগে জুহি বলল, ভাইয়া এই ঘরে আসো, সবাই মিলে গল্প করব। কতদিন পর তোমাদের একসাথে পেলাম।